মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক, দক্ষ সংগঠক, সজ্জন ব্যক্তিত্ব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত জনপ্রিয় শিক্ষক, উত্তরের অবহেলিত জনপদ দিনাজপুরের এই বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য অভিভাবক, মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত হয়ে আছেন তরুণ প্রজন্মের শিক্ষক, অত্যন্ত মেধাবী মানুষ, সজ্জন, উপাচার্য, মঞ্চ উপবিষ্ট আমার ছোট ভাই, একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের অনুজ। দেখেন, আমার সম্পর্কে ঘোষক যা বলেছে আমি সেরকম কিছু নই। আমি এলোমেলো কিছু কথা বলি, সত্যের পক্ষে কথা বলি, যেটি ভালো মনে করি, যেটি বলা উচিত সেটা নির্ভয়ে বলি। নির্ভয়ে বলার পারার এই সক্ষমতাটা অর্জন করেছে আমার ব্যক্তিগত জীবনের সততা, ব্যক্তিগত জীবনের। যারা একটু কথা বলছে আমি অল্প সময় শেষ করব, যদি একটু সময় সুযোগ দিতেন, অল্প সময় 5-7 মিনিটের মধ্যে আমি বক্তব্য শেষ করে দেবো। একটু কথা বললে আসলে বক্তব্য আসলে দেওয়া যায় না, ছন্দপতন হয়ে যায়। যে কথা বলছিলাম সেই ব্যক্তিগত সততার জায়গা থেকে গত 18টি বছর 111-এর পরে যখন অনেক মানুষ গর্তের মধ্যে লুকিয়েছিলেন, তখন আমাদের মতো কিছু সাহসী মানুষ আমরা কথা বলেছিলাম। নিজের প্রশংসা নিজেই করছি, কারণ আজকাল তো অন্যের প্রশংসা আমরা করি না। কালকে ক্লাবে বলছিলাম যে হাডুডু জাতীয় খেলা কেন। আজকে আপনি একটা ভালো কাজ করেন, ভালো কিছু অর্জন করেন, আপনার সবচেয়ে কাছের বন্ধুটি দেখবেন টানা শুরু করে দিয়েছে। প্রথমে পায়জামা টানবে, নাহলে প্যান্ট টানবে, ওটা খুলে যাওয়ার পরে নিচেরটা টানাটানি শুরু করবে। তারপরে দেখবেন যে আপনি বিবস্ত হয়ে গেছেন, তাও টানাটানি শুরু করবে। এটি হলো আমাদের বাঙালিদের চরিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য। দিনাজপুর ছাড়া, দিনাজপুর খুব ভালো জায়গা, কারণ আমি সবসময় দেখেছি দিনাজপুরের মেয়েরা সবচেয়ে সফিস্টিকেটেড হয়, দিনাজপুরের মেয়েরা সবচেয়ে ভদ্র হয়, দিনাজপুরের মেয়েরা সবচেয়ে মার্জিত এবং রুচিশীল হয়। আমার 30 বছরের শিক্ষকতা জীবন, না এটা খুশি করার জন্য বলছি না, অন্য জেলার মেয়েদেরকে ছোট করার জন্য বলছি না। আমার বাড়ি বগুড়া, মরিচ বলে ওদেরকে। পরে আমি চিন্তা করে দেখছি যে আসলেই বগুড়ার মেয়েরা একটু ঝাল বেশি। কিন্তু দিনাজপুরের মায়েরা যারা, আমার কন্যা সমতুল্য মায়েরা যারা, আমি দুটি বিশ্ববিদ্যালয়ে পড়াতে যে তাদের মধ্যে আমি ঝাল পাইনি, বরং অত্যন্ত বিনয়ী তাদেরকে পেয়েছে। কারণ দিনাজপুরের মেয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে সফিস্টিকেটেড একজন ভদ্রমহিলা, সবচেয়ে সফিস্টিকেটেড ভদ্রমহিলা। এই দিনাজপুরে যার বেড়ে ওঠা, এই দিনাজপুরের বেড়ে ওঠা তার, আপনি তাকে কখনো কটূক্তি কথা বলতে শুনবেন না, কোনো কুরুচিপূর্ণ কথা বলতে শুনবেন না। 10 বছর জেলখানায় রাখা হয়েছে, মৃত্যুর কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। তারপরে যখন জিজ্ঞাসা করা হয়েছে শেখ হাসিনা সম্পর্কে কিছু বলেন, বলে আল্লাহর কাছে বিচার দিয়েছি, কোনো কথা নেই। জেলখানা থেকে বেরোছেন, কথা বলা যায়নি, 3 মিনিটের বক্তব্য দিয়েছেন 5 তারিখের পরে। উনি বলেছেন আসেন ভ্রাতৃত্বের বাংলাদেশ তৈরি করি, আসেন ঐক্যের বাংলাদেশ তৈরি করি, আসেন মেধাবীদের বাংলাদেশ তৈরি করি, আসেন সমস্ত অতীত ভুলে যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার মূল চেতনাকে বাস্তবায়ন করি। সেই মানুষের বেড়ে ওঠার জায়গা হলো এই দিনাজপুর। এজন্যই কষ্ট করে এখানে আসা। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইস চ্যান্সেলর স্যারকে, যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে দাওয়াত দিয়ে এ ধরনের বিরল একটি সম্মানের সুযোগ করে দিয়েছেন। আজকে চমৎকার আমি একটু আলোচনায় যাই। সে আলোচনা হলো 52 চেতনায় 24-এর পথ চলা, 24-এর না 21-এর ধারাবাহিকতায় জুলাই আগস্ট বিপ্লবের চেতনা। 52 আমরা সবাই জানি। পাকিস্তানের শোষকরা আজকে যে মায়ের ভাষায় কথা বলছি, এই কথা বলতে দিতে চায়নি তারা। আমার কণ্ঠকে রোধ করেছে, আমার কণ্ঠ রোধ করেছিল। ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুক চিতিয়ে দিয়েছিল, রক্তের আল হয়ে গেছিল রাজপথ। যদি 24-এর কথা বলি, মনে আছে আপনাদের? একজন ছাত্রের গলা টুটি চেপে ধরেছিল একজন পুলিশ অফিসার, কথা বলবি না, এই কথা চিৎকার দিয়েছিল যে কথা বলবি না। সেদিন বলেছিল উর্দুতে কথা বলতে হবে, বাংলাতে নয়। এই যে চমৎকার একটি মিল, স্বৈর শাসকদের, ফ্যাসিস্টদের একটা মিল, যে তারা কথা বলতে দিতে চায় না। 4 তারিখে রাতের কথা, সারাদিন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল মিটিং করে আসছি। রাত 11:40-এ এটিএন বাংলায় টক শো। আপনারা যারা আমাকে একটু ফলো করেন দেখেন, আমি প্রচুর কথা বলি টিভিতে। আপনি যদি গুগলে সার্চ দেন, প্রচুর কথা বলি। এখানে এখন কথা বলছি, সেটাও গুগল বেটা কোত্থেকে পাবে আমি জানি না। কালকে আমি গেলাম বগুড়ার শিবগঞ্জে, একটা সায়েন্স
ফেয়ারে গেলাম, গ্রামে বিজ্ঞান চর্চা হচ্ছে প্রধান অতিথি হিসাবে। আজকে সকালে গুগলে দেখলাম যে ওই ভিডিওটাও ওখানে আছে। এরা কোত্থেকে পায়, কারা দেয়, কি করে স্যার আমি জানি না, তো এগুলো পাওয়া যায় আর কি। 4 তারিখে রাতে যখন টক শোতে যাবো 5 মিনিট আগে ডিজিএফআই এখানে নিশ্চয়ই আসেন কেউ না কেউ, আমাকে বলা হলো স্যার ব্যাগ রেডি করেন আমরা আসতেছি। তা আমি বললাম 111-এর পর থেকে একটা ব্যাগ আমার রেডিই থাকে বিছানার পাশে, কখন কে তুলে নিয়ে যাবে এই ভয়টুকু আমি করি না। কারণ আমি আমার সন্তানের পক্ষে কথা বলি, যে সন্তানটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য লড়াই করছে, যে লড়াইটা তারা শুরু করেছিল 2013 সালে। অনেকেই জুলাই আগস্ট বিপ্লবের কথা বলি, জুলাই আগস্ট বিপ্লব তো শুরু হয়েছিল 2013 সনের। আমি একটু ডেট বলি আপনাদেরকে, এগুলো সবারই একটু মনে রাখা দরকার। বিসিএস কিন্তু এই ধরনের কোশ্চেন করে। আমি গত সপ্তাহে বিসিএস এর পরীক্ষা নিয়ে এসলাম, দেখলাম যে গত 18 বছর পরে যাওয়ার সুযোগ হলো সেখানে। তা আমি চেয়ারম্যান স্যারকে বলছিলাম ভাইবা বোর্ডের আগে যে জেলার নাম জিজ্ঞেস করা যাবে না। তাই আমি বললাম স্যার জেলার নাম জিজ্ঞেস করা যাবে না, আমরা সবাই ফেরেস্তা হয়ে গেলাম, ভালো হয়ে গেলাম। গত 18টি বছর বগুড়ার নাম শুনলে একটা লোককে চাকরি দেওয়া হলো না, দিনাজপুরের নাম শুনলে চাকরি দেওয়া হলো না, গাইবান্ধার নাম শুনলে চাকরি দেওয়া হলো না, পঞ্চগড়ের নাম শুনলে চাকরি দেওয়া হলো না। বিএনপির বেল, তাহলে এখন কেন তাদের এই 18 বছরের বঞ্চনার হিস্সাটুকু আমরা তাদেরকে ফিরে দেব না? 2600 কোটি টাকা বাজেট নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। হাজী দানেশ ইউনিভার্সিটির শিক্ষকের অভাবে ক্লাস নিতে পারেন আমার ভাইস চ্যান্সেলর স্যার। কোন ডিপার্টমেন্টে 4 জন টিচার, কোন ডিপার্টমেন্টে 5 জন টিচার। বৈষম্যহীন বাংলাদেশে এখনো কেন হাজী দানেশ বিশ্ববিদ্যালয় বঞ্চিত হবে, সেটাই 24-এর মূল চেতনা। 21-এর চেতনা ছিল আমরা স্বাধীন হব, মায়ের ভাষায় কথা বলবো, আমাদের সমস্যার কথাগুলো আমরা মায়ের ভাষায় বলবো। বলতে দেয়নি পাকিস্তান। 71 আসলো, স্বাধীনতা যুদ্ধ করলাম, লড়াই করলাম, মা বোনরা ইজ্জত দিল, আমরা দেশ স্বাধীন হলাম। ভেবেছিলাম স্বাধীনভাবে কথা বলবো, শোষিত হব না। 18 বছর আমাদেরকে শোষণ করলো কারা? পাকিস্তানের লোকেরা। 18টি বছর 111-এর পরে এই দেশে জন্মগ্রহণ করা মানুষ আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে বঞ্চিত করেছে, আমাদের সন্তানদেরকে হলে থাকতে দেয়নি। তাদের ছাত্র সংগঠন বাকশালী কায়দায় চাঁদাবাজি করেছে, হলের সেট বিক্রি করেছে। এখানে হয়তো হয়নি, আমার বিশ্ববিদ্যালয় হয়েছে না সেই বিশ্ববিদ্যালয়। আমরা দেখেছি মেধাবীদেরকে কি করে বের করে দিয়ে প্রভোস্টকে হলের সেট বন্টন করতে দেওয়া হয়নি। প্রভোস্টরা নির্লজ্জভাবে হলের চেয়ারে দখল করে বসে আছেন, আমার ছাত্র বন্ধুদের পক্ষে দাঁড়ায়নি যখন তাকে বেডপত্র নিয়ে বের করে দেওয়া হয়েছে। আমি কোনো সহকর্মীকে আমি অশ্রদ্ধা করতে চাই না। আমি বারবার একটা জিনিস বলার চেষ্টা করতাম, দায়িত্ব যদি পালন করতে না পারি কেন সেই দায়িত্বে বসে থাকবো? একজন প্রভোস্টের দায়িত্ব ছিল আমার সন্তানকে সাহায্য করা, সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো। আমরা তা না দাঁড়িয়ে আমরা গত 15টি বছর কারা? তারা কি আমার শিক্ষক? তারা কি আমার মুরব্বী? তারা কি আমার গার্জিয়ান? যারা আমাকে রাতের অন্ধকারে হল থেকে বের করে দিয়েছে, আমার বিছানাপত্রে আগুন দিয়েছে, আমার বই পুস্তকে আগুন দিয়েছে, পরীক্ষার হলে চাঁদাবাজি করেছে, আমরা তাদের পাশে দাঁড়াইনি। এতই দলকানা নির্লজ্জ হয়ে গিয়েছিলাম যে আমরা স্বাধীনতার মূল চেতনার কথা ভুলে গিয়েছিলাম। আমি শুধু এতটুকু বলতে চাই, 21-এর চেতনা ছিল মাথা উঁচু করা, মায়ের ভাষায় কথা বলা। আমরা কথা বলতে পারিনি, আমার সন্তানদের গলা টিপে ধরা হয়েছে আমাদের চোখের সামনে। যারা কথা বলেছেন পদোন্নতি দেওয়া হয়নি। আমি দাঁড়িয়ে আছি, কথা বলতাম। 15 বছর বৈধ পাওনা আমার আইবি এর পরিচালক বানানো হয়নি। বাড়ি বগুড়া। অন্যায়ের বিপক্ষে কথা বলি, সততার পক্ষে কথা বলি। যে ছাত্র সংগঠনটি ক্যান্টনমেন্ট বানিয়েছিল প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় হলকে, তাদের বিরুদ্ধে কথা বলি। দেওয়া যাবে না, কথা বন্ধ করিনি, কথা আমাদেরকে বলতে হবে। এখনো বৈষম্য হয়, সেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে হবে। যে কথাটি বলছিলাম যে 6 জুন প্রথম ধাপে যে আন্দোলন হলো, ছাত্র বন্ধুরা দেখেন স্বাধীনতার পরে আমরা তো শোষণ মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, আমরা তো বঞ্চনা মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, সম্পদের সুষম বন্টন চেয়েছিলাম। কিন্তু কি হলো? স্বাধীনতার পরপরই 72 সনে এক সরকারি ঘোষণার মধ্য দিয়ে মাত্র 20% মেধাবীদের কোটা রেখে 80% কোটা বন্টন করা হলো। সে এক ভয়াবহ চিত্র। দেখেন, আমি একটু ওই কোটাটার কথা আপনাদেরকে বলি। দেখেন 72 সনে 20% পাইতো মেধাবীরা, 40% পাইতো জেলা কোটা, 30% পাইতো মুক্তিযোদ্ধা, 10% পাইতো যুদ্ধে আহত ক্ষতিগ্রস্ত নারীরা। এই প্রজ্ঞাপন জারি করা হলো। আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম, বঞ্চনার বিরুদ্ধে। আর আপনি রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতার পরে
আমার মেধাবীদেরকে বঞ্চিত করার জন্য আপনি কোটা প্রথা চালু করলেন 72 সনে। সময়ের পরিবর্তনে এই কোটা পুনর্বিন্যাস হলো, পুনর্বিন্যাস হয়ে কোটা নির্ধারণ করা হলো মুক্তিযোদ্ধাদের জন্য 30%। এখন কি বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা আছেন যাদেরকে ভর্তি করা যাবে ইউনিভার্সিটিতে? তাহলে আপনি মুক্তিযোদ্ধারা, তাদের প্রতি স্যালুট করি আমি। তারা আমার দেশ দিয়েছে, মানচিত্র দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, ভূখণ্ড দিয়েছে। যদিও হায়নারা গত 15 বছর এই দেশের মানচিত্রকে খাবলে খেবলে খেয়েছে, আমার ব্যাংকগুলাকে লুট করেছে, ভয়ানক নভেম্বর তৈরি করেছে, 17 বিলিয়ন টাকা পাচার করেছে, রেন্টাল, কুইক রেন্টালের মাধ্যমে আমাদেরকে লুট করা হয়েছে। আমি সেই কথাই না যে শুধু বলি যে সেই মুক্তিযোদ্ধাদের নামে 30% কোটা সংরক্ষিত করা হয়েছে। আমার ছাত্র বন্ধুরা বলেছিল মুক্তিযোদ্ধার সন্তানরা পর্যন্ত এলাও করা যেতে পারে। নাতি পুতিদের অবদান কি মুক্তিযুদ্ধে? আমরা বলেছিলাম যে মুক্তিযোদ্ধা যদি থাকে দেশে 100% চাকরি দেন, ধরে ধরে নিয়ে এসে চাকরি দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যে দেশে মুক্তিযোদ্ধা, জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা কম, যে দেশে ভুয়া মুক্তিযোদ্ধা পদোন্নতি পায়, তাদের বিচার হয় না, রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নেওয়া হয়, এখন পর্যন্ত টাকা ফিরে পাওয়া যায় না, যে দেশের প্রধানমন্ত্রীর সচিব একজন ভুয়া মুক্তিযোদ্ধা 2 বছর চাকরি বৃদ্ধি করেন, তার বিচার করা যায় না, তার টাকা ফিরে আনা যায় না, এখন পর্যন্ত যায়নি। এই বৈষম্যহীন বাংলাদেশ আমি চাইনি। এই বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য আমার সন্তানরা রক্ত দেয়নি। আমরা আমাদের পরিবার, জীবন, সমস্ত কিছু উপেক্ষা করে, ভাইস চ্যান্সেলর স্যার এখানে আছেন, আন্দোলনের সতিকাগার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমার সন্তানরা রক্ত দেয়নি। আমার শিক্ষকরা লাঠি পেটা খায়নি। রাতের অন্ধকারে ভাইস চ্যান্সেলরের বাড়িতে যখন জাহাঙ্গীরনগরের আমার শ্রদ্ধেয় শিক্ষকরা লাঠির আঘাতে রক্তাক্ত হয়েছেন, একজন শ্রদ্ধেয় শিক্ষকের চোখ সংকটাপন্ন। আমি জানি না আমার সেই সহকর্মী আরো ভালোভাবে দেখেন কিনা। আমার ছাত্র, আইবিএর ছাত্র, চোখে গুলি করা হয়েছে, অন্ধ হয়ে গেছে চিরতরে, সারা রাত ঘুমাতে পারেনি, তাকে হাসপাতালে ভর্তি করতে পারে না, পুলিশ ভর্তি করতে দেয় না। হাসপাতালে গেলে ছাত্রলীগের ছেলেরা সেখানেও পর্যপরি তাকে হত্যা করে। সেই বাংলাদেশে অবিচার হবে, অনিয়ম হবে, বৈষম্য থাকবে, হাজী দানেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ চেয়ে শিক্ষকের অনুমতি পাবে না, এটি আমরা চাইনি। কেউ চায়নি, কেউ চায়নি। 55টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, মাত্র 7টি বিশ্ববিদ্যালয় যমুনার এপারে। এটাকে বৈষম্য বলবেন কিনা আমি জানি না, তবে আমি শুধু বলবো আমাদের প্রতি বঞ্চনা করা হচ্ছে, আমাদেরকে উপেক্ষা করা হচ্ছে। দিনাজপুরের লিচু খেয়ে আপনারা মজা পাবেন, নওগাঁর আম খেয়ে আপনারা তৃপ্তি হবেন। অ্যারোমা চাল নওগাঁ তৈরি করে সারা বিশ্বে রপ্তানি হয়, বাংলাদেশের কোনো জায়গায় থেকে হয় না। একটা চাল আমরা রপ্তানি করতে পারি, অ্যারোমা চাল, সেটা হলো নওগাঁ। আপনি বগুড়ার সবজি, মহাস্থানের সবজি খেয়ে আপনি তৃপ্তির ঢেকুর তুলবেন। 53 বছরের বাংলাদেশে নর্থ বেঙ্গলের গেটওয়ে বগুড়া একটা বিশ্ববিদ্যালয় হবে না, আপনি বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দেবেন, আওয়াজ তুলবেন, মানুষ বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করে না, করতে চায় না। আমি যে কথা বলছিলাম, আমার ছাত্র বন্ধুরা বলেছিল 10% পর্যন্ত কোটা থাক, ক্ষুদ্র নিগোষ্ঠীর থাক, অবহেলিত জনপদের থাক, মুক্তিযোদ্ধার সন্তানদের থাক, কোনো অসুবিধা নেই, নাতিপুতিকে রক্ষা করেন। 24 প্রয়োজন হতো না যদি ফ্যাসিজম যদি তৈরি না হতো। আজকে এখানে যারা অনেকেই দাঁড়িয়ে আছেন, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারেন 24-এ ভোট, 14-তে ভোট দিতে পেরেছেন, 18-তে ভোট দিতে পেরেছেন, 24-এ ভোট দিতে পেরেছেন? এবং গণতান্ত্রিক ইতিহাসে আমি বলে যাচ্ছি এখানে ইতিহাস থেকে যে বিশ্বের কোথাও 153টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এরকম দেশ পৃথিবীর আর কোথাও নেই। 10% ভোটকে নির্বাচন ঘুম থেকে উঠে প্রধান নির্বাচন কমিশনার 44% ঘোষণা করে, নজির বিশ্বে নেই। দামি তুমি আমি মিলে যে 24-এর ভোটের যে একটি নাটক তৈরি করা হলো, ছাত্র বন্ধুরা চেয়েছিল তাদের ভোটাধিকার প্রয়োগ করতে, যারা এই দশকের ছিল, যাদেরকে জেনজি বলা হয়, তারা বলেছিল আমরা ভোট দিতে চাই, আপনি গুলি করে দিলেন। রাজনৈতিক দলটা বলল আমরা গণতন্ত্র চাই, প্রকৃত গণতন্ত্র, আমাদের নেতাকে আমরা নির্বাচন করতে চাই, গুলি করে দিলেন। এই অঞ্চলের একজন নেতা আছে, নাম বলবো না, রংপুরে বাড়ি, 499টি মামলা তার বিরুদ্ধে। যদি প্রত্যেকটি মামলার 1 বছর করে যদি সাজা হয়, 2 বছর করে যদি সাজা হয়, কত বছর সাজা হবে একবার ভেবে দেখে। মিথ্যা মামলা, সাজানো মামলা আমরা চাই না। এখনো কখনো কখনো দেখি গায়েবী মামলা হয়, নিন্দা জানাই, ঘৃণা করি, হবে না এই দেশে। এই জন্য আমার সন্তানরা রক্ত দেয়নি। আমি আমার বক্তব্যের এই পর্যায়ে এসে আমি সেই জেনজি যারা জীবন দিল, রক্ত দিল, রক্তের রাজপথ রঞ্জিত করলো, আমি জানি না হাজী দানেশের কোনো ছেলে মেয়ে রক্ত দিয়েছে কিনা, শহীদ হয়েছে কিনা, আমি জানি না। আমার বিশ্ববিদ্যালয়ের সন্তানরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দরকার নেই, আন্দোলন তো হয়েছে।
তারা তো সাথে ছিল, পাশে ছিল, সাহস জুগিয়েছে এখানকার শিক্ষকরা। আমি দেখেছি এই শিক্ষকদের আন্দোলন, হাজির দানেশের শিক্ষকদের আন্দোলন আমি দিনাজপুর শহরে আমি দেখেছি। আমি শ্রদ্ধা জানাই স্যারদেরকে এই শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা লাল ফিতে কেন মাথায় দিয়েছিলাম, কেন লাল গেঞ্জি পড়েছিলাম? শুধু বৈষম্যের একটি বাংলাদেশের জন্য। এটাই 24-এর চেতনা, যে শোষণ কেউ করবে না, আমরা শোষিত হব না, আমাদেরকে কেউ শাসন করবে না, বরং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আগামী দিনে আসবে, তারা আইনকে, বিচারাঙ্গনকে এবং নিয়ম নীতিকে মান্য করবে। এই মান্যতার মধ্য দিয়ে বাংলাদেশে কি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে, সেটাই আমরা চেয়েছিলাম। আমি যে কোটার কথাটা বলছিলাম, কোটা 18 সনে বাতিল করে দিল সরকার একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে। আপনারা সবাই জানেন এগুলোর ইতিহাস, যে কোটা থাকবে না, 10%কে 12% রেখে বাতিল করে দেওয়া হলো। আবার নাটক করে সেটাকে মামলা সাজানো হলো, মামলা করে সেটা বাতিল করা হলো। আমার ছাত্ররা বন্ধুরা বললেন যে আমরা কোটা বাতিল চাইনি, তো আপনি বাতিল করলেন কেন? ছাত্ররা চেয়েছিল 10% কোটা থাকবে, 7% মুক্তিযোদ্ধাদের জন্য, 3% ক্ষুদ্র নৃগোষ্ঠী ইত্যাদি ইত্যাদি থাকবে। আপনি বাতিল করা তো চাইনি তারা। শেখ হাসিনা নাটক করলেন, সরকার নাটক করলো, আবার ওদের লোক দিয়ে মামলা করালো, মামলা করে কোর্ট থেকে আবার বাতিল করালো, করে আমার 1500 জন ছাত্রের লাশ উপহার দিল এই জাতিকে। 1580 জন ছাত্রের লাশ উপহার দিল। শত শত সন্তান আমাদের চোখ হারিয়ে সারা জীবন এই সুন্দর পৃথিবীকে দেখার সুযোগ থেকে বঞ্চিত হলো। আমার অজস্র সন্তান, সকল শ্রেণী পেশার মানুষ এখনো পঙ্গু হাসপাতালে কাতরাচ্ছে। হেলিকপ্টার থেকে গুলি করলেন কেন? কেন গুলি করলেন? বাপ হত্যার প্রতিশোধ নিতে গিয়ে এত ভয়াবহ ম্যাসাকার বাংলাদেশে হবে, এটি বোধহয় কোনো স্বাধীন কোনো সভ্য দেশ এটা দেখেনি। ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র চলছে। দেখেন, সেই 72 সনের কথা এবার ফিরে যাই, যে 0.12% জন্য কোটা হলো 40%। কত ভয়াবহ কথা! 40% কোটা 72 সনে শেখ মুজিব করেছিলেন। টোটাল জনগোষ্ঠীর, সেই সময়ের জনগোষ্ঠীর 0.12% হলো মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধার জন্য কোটা ছিল 40%, আর মেধাবীদের জন্য কোটা ছিল মাত্র 20%। সেই জায়গায় থেকে আসার পরে শুধু এতটুকু বলি যে মায়ের ভাষায় কথা বলাকে আরেকবার বন্ধ করতে চেয়েছিল এই গত 15 বছরে গণতন্ত্রের নামে বাকশালতন্ত্র, ফ্যাসিজম তৈরি করে। আমরা 14তে ভোটাধিকার প্রয়োগের কথা বলেছি, মিথ্যা মামলা হয়েছে। 18 সনে ভোটাধিকার প্রয়োগের কথা আমরা বলেছি, গায়েবী মামলা হয়েছে। আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে আমি কথা বলছি, 18 সনে আমার এলাকা বগুড়া জেলার নন্দীগ্রামে গেলাম একটা কথা বলার জন্য, যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, যেন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে, সংবিধানে বলা আছে রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রের মালিক জনগণ, সেই জনগণের মালিকানা জনগণকে ফিরে দেওয়ার জন্য একটি সুষ্ঠু নির্বাচন দেখা দরকার। আমি রাজশাহী ফিরে যেতেই পারিনি, 3 দিন পরে দেখলাম যে সেখানে গায়েবী মামলা হলো, আমি 1 নম্বর আসামি। 9টি মাস ঘুমাতে পারিনি পুলিশের তারাকে। একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি হলো ককটেল ছোড়া মামলার আসামি, আমি গুলি করা মামলা আসামি, পিস্তল দিয়ে গুলি করেছে, আমি রংবাজি করেছি, আমি মাস্তানি করেছে। 8টি মাস বাড়িতে ঘুমাতে পারিনি। প্রফেসর তাজমিরি ইসলাম, ঢাকা ইউনিভার্সিটির এক্স ভাইস শিক্ষক সমিতির সভাপতি, সিন্ডিকেট মেম্বার, স্যার চেনবেন, একজন বরেণ্য শিক্ষাবিদ, মামলায় দেওয়া হলো, জেল খাটলেন। প্রফেসর মোর্শেদ হাসান খান এখনো মামলা আসামি, 6টি মামলা আসামি। এরকম কয়েক শত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে মামলা দেওয়া হলো, যাদের অপরাধ ছিল শুধুমাত্র শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য। কণ্ঠরোধ করার চেষ্টা করা হলো, 21-এ কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, 14তে করা হয়েছে, 18তে করা হয়েছে, আর এবার তো গুলি করে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। ইস্যু কিন্তু একই। 21-এ যে ষড়যন্ত্র পাকিস্তানিরা করে গেছে, শেখ হাসিনা অনেক কিছু পাকিস্তানকে ঘৃণা করে, কিন্তু পাকিস্তানরা যে গুলি করে মানুষ হত্যা করলো, সেই জিনিসটা উনি আত্মস্থ করলেন, এবং এদেশের আমার আপনার সন্তানকে বন্দুকের নলের মুখে গুলি করলেন। ইভেন 4 বছর, আজকে দেখছিলাম যে সবচেয়ে কম বয়সী শিশু শহীদের বয়সটি হলো 3.4 বছর, মানে 3 বছর 4 মাস। 3 বছর 4 মাস মায়ের পেটে সন্তান আছে, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, ভূমিষ্ঠ হতে পারেনি, সেটিও আমরা দেখেছি, যেটি পাকিস্তান করেছিল। আজকে গণতন্ত্রের কথা বলেন, আজকে যদি গণতন্ত্রের কথা বলেন, অনেক অনেক কথা বলা যাবে। এই বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে আমি বলবো না, কিচ্ছুই বলবো না। আমার ছাত্রের কথা আমি বলতে পারি, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফ্যাকাল্টি ফার্স্ট, চাকরি দিতে পারেনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর হোসেন জানে।
এমন লোককে চাকরি দিয়েছি জীবনে ফার্স্ট ক্লাস পায়নি, থার্ড ক্লাস, একটা পিএইচডি করে আসা মাস্টার হয়েছে, তাকে 10 বার পড়াতে পারে আমার ছাত্র, 10 বার পড়াতে পারে, চাকরি হয়নি। মেধাবী হওয়া সত্ত্বেও, ফ্যাকাল্টি ফার্স্ট হওয়া সত্ত্বেও চাকরি হয়নি। এই অবিচারগুলোর প্রতিকার করতেই হবে আমাদেরকে। আমার সন্তানের রক্তে রঞ্জিত এখনো এই যে সাইদ রংপুরে, আমি না এখনো বিশ্বাস করতে পারি না। আমি সেদিন যখন দেখছিলাম তখন মনে হতো কোনো সিনেমার দৃশ্য আমি দেখছি। কি করে একটি নিরপরাধ নিরস্ত্র সন্তান হাত তুলে আত্মরক্ষার জন্য বলছে বাংলাদেশের আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায় কেনা যে বন্দুকের গুলি, যে বন্দুকের নল, গুলি করলেও পর্যুপরি। আবার তার বিরুদ্ধে মামলা করা হলো, তার বিরুদ্ধে মামলা করা হলো। মিলান সেই 52 ভাষা আন্দোলনের কথা, মায়ের ভাষায় কথা বলবো বলে আমার সেই আসাদ, রফিক, জব্বারদেরকে যেভাবে গুলি করা হয়েছিল, সাইদ বলেছিল শুধু যে আমরা কিচ্ছু চাই না স্বাধীন বাংলাদেশে, আমরা শুধু মেধার ভিত্তিতে চাকরিটা চাই। তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়নি, হাসিনাকে উৎখাত করতে চায়নি, তারা কোনো ক্ষমতা দখল করতে চায়নি, এমপি হতে চায়নি, মন্ত্রী হতে চায়নি। তারা তাদের সাংবিধানিকভাবে দেওয়া অধিকার, এখানে আমি দেখছিলাম আজকে গেস্ট হাউসে আপনাদের বসে বসে যে সংবিধানের সুস্পষ্টভাবে উল্লেখ আছে। সংবিধানের একটু আমি আপনাদেরকে বলি, তাহলে দেখেন কিভাবে আমাদেরকে করা হয়েছে। সংবিধানের 19-1, 29-1, 29-2 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে চাকরির ক্ষেত্রে দেশের প্রত্যেকটি নাগরিক সমান সুযোগ সুবিধা ভোগ করবেন। আপনি সংবিধানকে লঙ্ঘন করে যখন আমার সন্তানরা, এই প্রজন্মের সন্তানরা বললেন যে আমরা সাংবিধানিক প্রয়োগ চাই, সংবিধানের আলোকে সুবিচার চাই, তখন আপনি তাকে গুলি করে দিলেন, হত্যা করলেন নিরপরাধ মানুষকে। এখনো আপনি দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করেন, বড় বড় বাণী উচ্চারণ করেন। যেদিন শুনলাম, আমি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমি সাপোর্ট করি না, কোনো ভাঙচুরকে আপনি সাপোর্ট করি না, একদমই করি না, কোনো অন্যায়কে সাপোর্ট করি না। কারণ সেদিন যে অন্যায়টি ছিল সেটিও অন্যায় ছিল, আজকে যে অন্যায়টি হবে সেটিও অন্যায় হবে। এটি একজন শিক্ষকের কাজ, শিক্ষককে বলা। কিন্তু আপনি উস্কাবেন। এখনো সাইদের রক্তের দাগ শুকায়নি রংপুর বিশ্ববিদ্যালয় থেকে, মুগ্ধ সেই পানি দাও পানি দাও এখনো কানে বাজে, ঘুমা হয় না কখনো কখনো, কখনো কখনো ঘুমাতে পারি না। আমার ছাত্র মানিক চোখ হারিয়ে চিৎকার করে, স্যার আমি আপনাকে দেখতে পারি না। আমার নিজের ক্লাসে পড়ানো ছাত্র, আইবিএর ছাত্র, রাজশাহী ইউনিভার্সিটির, অনেক সময় রাতে ঘুম থেকে জেগে উঠি সেই বিভৎস দৃশ্যগুলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চোখের সামনে গুলি করে 4 জন মানুষকে হত্যা করা হলো, ছাত্রকে হত্যা করা হলো চোখের সামনে। সেই গুলিটা আমার বুকে লাগতে পারতো, সেই গুলিটি আরেকজন সহকর্মীর বুকে লাগতে পারতো। ঘুম আসে না, একদম ঘুম আসে না। সেই দেশে আপনি পাশের দেশ থেকে বসে থেকে এখনো ষড়যন্ত্র করবেন, এখনো লাশ ফালানোর ষড়যন্ত্র করবেন। তালিকা তৈরি করো, লিস্ট তৈরি করো। আমার সন্তানরা মানবে কেন? আমার সন্তানরা সেই দোসরদের চিহ্ন রাখবে কেন? রাখার তো কথা নয়। তারা তার বন্ধুকে হারিয়েছে, রাতে ঘুমাতে পারে না। তাদের সহপাঠীকে হারিয়েছে, ঘুমাতে পারে না। মা তার সন্তানকে হারিয়েছে, রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে। স্ত্রী তার প্রিয়তম স্বামীকে হারিয়েছে। বিপন্ন সংসার, ক্ষত শুকে যায়নি, মাত্র 6টি মাস হয়ে গেছে। ধৈর্য ধরবেন না? মানুষকে আঘাতটা সহ্য করার সময় দেন, শক্তিটা সহ্য করার সময় দেন। দেশে একটি গণতান্ত্রিক সরকার আসুক, নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার আসুক। আমরা আমাদের নেতাকে নির্বাচন করি, যাকে পছন্দ করব। দেখেন আজকে দুঃখের সাথে শুধু এতটুকু বলতে পারি, স্বাধীনতা সংগ্রামে দেশের অধিকাংশ মানুষ স্বাধীনতা সংগ্রাম চেয়েছে, গুটি কয়েক মানুষ ছাড়া। সেই গুটি কয়েক মানুষ এখন পর্যন্ত সমাজে ঘৃণিত। তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না, তাদেরকে মানুষ ভালো চোখে নেয় না, আমরাও নেই না। সেই অধিকাংশ মুক্তিকামী মানুষের মধ্যে অনৈক্য হওয়ার পরে, স্বাধীনতার পরে আমরা রক্ষী বাহিনীর দৌরাত্ম্য দেখেছি, আমরা জাসদের দৌরাত্ম্য দেখেছি। আমার মেয়ে সন্তানদেরকে রাতের অন্ধকারে ঘরের মধ্যে দরজা লাগিয়ে পাহারা দিতে দেখেছি, যে রক্ষী বাহিনী কখন তুলে নিয়ে যায়, বাড়ির সবচেয়ে প্রিয় গরুটি কখন ধরে নিয়ে যায় রক্ষী বাহিনীরা। আমি দেখেছি। এই প্রজন্মের, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দেখেননি। আমার স্যার এখানে ভাইস স্যার আছেন, উনি নিশ্চয়ই বলতে পারবেন, যিনি সভাপতিত্ব করছেন, বলতে পারবেন যে বিকেল 4টার পরে মেয়েদেরকে আমরা ঘর থেকে বেরোতে দিতে সাহস পেতাম না, আমাদের বোনদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতাম। স্বাধীন বাংলাদেশে অনৈক্যের কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ তৈরি হয়ে গেল। আমরা কি দেখলাম? শোষিত হলাম। আমি আজকে আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আমি আতঙ্কিত হই, আমি শঙ্কিত হই যখন দেখি বৈষম্য বিরোধী ছাত্ররা, যে সন্তানরা আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা দিয়ে গেল,
আমাদেরকে ভাইস চ্যান্সেলর চেয়ারে বসালো রক্তের মধ্য দিয়ে। যদি সেই 5ই আগস্ট যদি না হতো, আজকের ভাইস চ্যান্সেলর এই চেয়ারে থাকতেন, আমি লিখে দিতে পারি। আমি হাসনাত এই জায়গায় দাঁড়িয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেওয়ার সুযোগই পাইতাম না, আমি লিখে দিতে পারি। ভাইস চ্যান্সেলর হইতেন কিনা আমার তো মনে হয় না যে হওয়ার কোনো সুযোগ ছিল। তাহলে সেই বৈষম্য বিরোধীদের মধ্যে যখন একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে, কষ্ট হয়। আবারও কি অনৈক্যের সুরে স্বাধীনতার সুফল যে বিফলে গেছে, 24-এর সুফলও কি আমরা ব্যাফলে যাবে? আমি করজোড়ে নিবেদন করব, দয়া করে ছোটখাটো চাওয়া পাওয়াকে উপেক্ষা করে, যে দেশটি 71-এ আমরা পেয়েছিলাম বাক স্বাধীনতা, রুদ্ধ হয়ে গিয়েছিল, আপনারাই ফিরিয়ে দিয়েছেন বাক স্বাধীনতা। আমি স্যালুট করি আপনাদেরকে, কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রাখি, যেন শহীদদের এই তাজা রক্তের সাথে আমরা বেইমানি না করি ক্ষমতার ছোট ছোট কারণে। আজকে যদি এই 24-এর লড়াকু সৈনিকদের মধ্যে যদি অনৈক্য তৈরি হয়, সুযোগ কারা নেবে? ওই পাশের দেশের দাদারা পাশের দেশে বসে আসে, তিস্তা পারে সময় মতো পানি দেয় না, অসময়ে পানি দিয়ে তিস্তা পাড়ের মানুষকে নিমজ্জিত করে হত্যা করে, সম্পদ নষ্ট করে, পশু নষ্ট করে। তারা কিন্তু বসে নেই, তারা কিন্তু ষড়যন্ত্র করছে। এই 24-এর সংগ্রামে অধিকাংশ মানুষ একমাত্র পতিত সরকার, যে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম একদিনে একই সময়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন জনরোষের পক্ষে। পৃথিবীতে এরকম বিরল ঘটনা আর দ্বিতীয়টি ঘটেনি। সরকার প্রধান এবং মসজিদের প্রধান একই সাথে পালায়। তাহলে সেটি যারা তৈরি করলো, তাদের মধ্যে যদি ঐক্য হয়, তাদেরকে আমরা যারা সাপোর্ট করলাম, সে আমার মধ্যে আর যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যদি অনৈক্য তৈরি হয়, রাজনৈতিক দল যাদেরকে সাপোর্ট দিয়েছে, কারণ শুধু তো ছাত্র বন্ধুরা পারেননি, তাদের পেছনে তো একটি বড় শক্তি ছিল, রাজনৈতিক দলের শক্তি, যারা 18 বছর এই ফ্যাসিস্ট রেজিমের পতন ঘটানোর জন্য জেল, জুলুম, হত্যা, হুমকি দিয়ে থাকছেন। এখানে আসেন কিনা আমি জানি না। অনেক বন্ধুরা রাতের অন্ধকারে ঘুমাতে পারেনি, পাট খেতে ঘুমাতে হয়েছে মিথ্যা মামলায়। মশার কামড়ে গায়ে ঘা হয়ে গেছে, মশা টাঙ্গিয়ে নদীর পাড়ে, খাল পাড়ে, ঝিল পাড়ে রাত্রি কাটাতে হয়েছে, পুলিশি ভয়ে, মিথ্যা মামলার ভয়ে। তাহলে এই কথাগুলো মনে রেখে কেন আমরা কবে ইলেকশন হবে, কবে হবে না, কোন নির্বাচন আগে হবে, কোন নির্বাচন পরে হবে, সেগুলোকে মুখ্য বিষয় না ধরে যেন ওই পতিত সরকার আবার ফিরে এসে ভিন্ন রূপে, ভিন্ন নামে যেন আমাদেরকে শোষণ করতে না পারে, আমাদেরকে শাসন করতে না পারে। আপনার আমার যে বাক স্বাধীনতা, আপনার আমার যে বিশ্ববিদ্যালয় স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, আমাদের হলে আমরা থাকতে পারি, আমাদের হলের প্রবেশ, আমাদের সিট বন্টন করার স্বাধীনতা ভোগ করতে পারে, এরকম একটা পরিবেশ যেন নষ্ট না হয়, সেটাই তো 24-এর চেতনার মূল প্রাপ্তি, সেটাই তো 24-এর মূল চেতনা। আসুন, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু বলি, 21-এ পেরেছিলাম, 71-এ পেরেছিলাম, 90-এ পেরেছিলাম, 24-এ পেরেছি আমরা, কিন্তু প্রত্যেকটি পাড়াটা নষ্ট হয়ে গেছে আমাদের অনৈক্যের কারণে। 90-এর এরশাদের বিরোধী আন্দোলনের 3 দলের রূপরেখা আমাদের সামনে ছিল, তারপরও কেন ঐক্য বিনষ্ট হলো, কেন রক্ত হলো, কেন লগি বইটা দিয়ে মানুষ হত্যা হলো, কাদের দোষ ছিল? আজকে আমাদের আত্ম উপলব্ধি করার সময় এসেছে। 71-এ দেশ স্বাধীন করলাম, কেন ভারতের শকুনিরা আমার দেশ থেকে সমস্ত সম্পদগুলো লুটপাট করে নিয়ে গেল, আমার পদ্মার পানি নিয়ে গেল, আমার ফেনী নদীর পানি নিল, আমার গোটা সীমান্ত কাঁটাতার দিয়ে বেড়া দিল, ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখলো, এখনো প্রত্যেক দিন এই এলাকাতে লাশ পাওয়া যায় সীমান্তে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, আমরা বাংলাদেশিরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, এই দুঃসাহসটুকু তারা দেখাতে পারত না। আমরা 24-এ পেরেছি, কিন্তু আমরা 24-এ পাওয়ার মধ্যে আমরা কি দেখছি? কুয়েটের ঘটনা আমাদেরকে আতঙ্কিত করে, আমাদেরকে শঙ্কিত করে, বিভিন্ন জেলায় বিভিন্ন ছোটখাটো ইস্যু নিয়ে যখন আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলি, আমি আতঙ্কিত হই এই বয়সে। আবারও কি স্বাধীনতার প্রকৃত স্বাদ থেকে যেভাবে আমরা 53 বছর বঞ্চিত হয়েছি, আবারও কি 24-এর এই দ্বিতীয় স্বাধীনতা, 24-এর এই দ্বিতীয় বাক স্বাধীনতা ফিরে পাওয়া থেকে আমরা কি বঞ্চিত হওয়ার পথে হাঁটছি কিনা, সেই বিষয়টা আমাকে কখনো কখনো খুব ভাবায়, কখনো শঙ্কিত করে। আমি আজকের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শুধু এতটুকু বলতে চাই, 21-এর 69-এর সেই চেতনার প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা যদি সত্যি সত্যি আমরা করি, করতেই হবে আমাদেরকে, তখনই সেই প্রকৃত শ্রদ্ধা হবে
যখন আমরা 24-এর এই মূল চেতনাকে বুকে লালন করে আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, তরুণরাই করবে। 52 করেছে তরুণরা, 69 করেছে তরুণরা, 71 করেছে তরুণরা, 90 করেছে তরুণরা, 24-এই করেছে তরুণরা। রাষ্ট্র শাসন তরুণরা করবে, তরুণদের হাতে নেতৃত্ব দিতে হবে। তবে সেই তরুণ যারা ফেন্সিডিল খায় না, যারা আমার মা বোনদেরকে উত্ত্যক্ত করে না, যারা চাঁদাবাজি করে না, যারা হল দখল করে না, যারা মাস্তানি করে না, যারা রংবাজি করে না, যারা দলদাসে পরিণত হয়ে সত্যকে সত্য বলা ভুলে গেছে, এই সমস্ত তরুণদেরকে বর্জন করতে হবে সামাজিকভাবে। বরং সেই তরুণ যারা মেধাবী তরুণ, লেখাপড়া করে, শিক্ষকদেরকে শ্রদ্ধা করে। আমি নিন্দা জানাচ্ছি ছাত্র বন্ধুরা, কিচ্ছু করার নেই। সকালে যখন দেখছিলাম কুয়েটের ভাইস চ্যান্সেলর আমার সহকর্মী বলছিলেন যে আমার কলার ধরে আমাকে ধাক্কাতে ধাক্কাতে মাটিতে ফেলে দেওয়া হয়েছে এবং তারপর আমাকে প্রহার করা হয়েছে। লজ্জা লাগে 24-এর পরে যখন একজন ভাইস চ্যান্সেলরের গায়ে হাত তোলে সন্তানরা। ধরলাম উনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, কিন্তু কোন সন্তান তার পিতার গায়ে হাত তুললে সে সুসন্তান হতে পারে না। তিনিই তো সুসন্তান, যিনি পিতাকে শ্রদ্ধা করবেন, তবে প্রতিবাদটা করবেন, ভদ্রভাবে প্রতিবাদ করবেন, ভদ্র ভাষায়। কিন্তু একজন ভাইস চ্যান্সেলর এই 24-এর স্বাধীন দেশে এতগুলো মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, সেই স্বাধীন দেশের রাজপথ এখনো রক্তের থেকে গন্ধ পাওয়া যায়। আমি কয়েকদিন আগে বিটিভিতে গেছিলাম টকশো করার জন্য, পোড়া গন্ধ। সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছে এই বিটিভি ভবনের সামনে, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমি না টকশোতে যে আমি বাগরুদ্ধ হয়ে গেছি। টকশো শুরু হওয়ার কথা 6টায়, আমি 7টা পর্যন্ত কথা বলতে পারিনি। আমি যেহেতু রেকর্ডেড প্রোগ্রাম, আমি বললাম আমাকে একটু একা একা ভাবতে দেন। লাইভ দেখেছি এখানে মানুষকে হত্যা করার জন্য, বিমান হেলিকপ্টার দিয়ে পুলিশ অবরুদ্ধ ছিল, তাদেরকে নিয়ে যেতে দেখেছি এই ঘর থেকে। সেই রক্ত এখনো শুকায়নি। এরকম সময়ে যদি স্বাধীন দেশের আপনাদের পক্ষের একজন মানুষ, যিনি এই বাক স্বাধীনতায় বিশ্বাস করে, তাকে আপনি গায়ে হাত তুলে রাস্তায় ফেলে আপনি প্রহার করবেন আর স্বাধীনতার চেতনার কথা বলবেন, হবে না এই স্বাধীনতার চেতনা। আপনাকে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। আবার বড়দের কথাও বলি, আমাদেরকেও এই চেয়ারে বসে খুব দাম্ভিক হয়ে যাব, ছাত্রদের কথা শুনবো না, এমনটিও যেন না হয়, সেটিও আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমি কষ্ট পেয়েছি। আমি আমার অনেক কথা বলেছি, বেশি কথা আর বলবো না, শুধু এতটুকু বলবো, সমস্ত কিছুর মূল চেতনা ছিল মানুষের বাক স্বাধীনতা। যে আমি আমার কথাটা বলতে চাই, আমি আমার অনুভূতিটা প্রকাশ করতে চাই। প্রত্যেকটি ক্ষেত্রে এরশাদ অনুভূতি প্রকাশ করেছে, ওই যে বললাম চেতনার জায়গাটা। অতএব 24-এর চেতনার যে জায়গাটা, সেই চেতনার জায়গাটি হলো যে বাংলাদেশে যদি কখনো আর কোনো ফ্যাসিজম তৈরি না হয়, এই হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের হলের সিট যেন কেউ বিক্রি করার, মাস্তানি করার সাহস না পায়, টেন্ডারবাজি করার সাহস না পায়, ভাইস চ্যান্সেলর এই চেয়ারে বসে মেধাহীনদেরকে যেন চাকরি দেওয়ার কোনো সুযোগ না পায়। এটিই হলো 24-এর চেতনা। আমরা যেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের চাকরি বিক্রি করতে না পারি, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে। আমি যেন আমার মেয়েকে চাকরি দেওয়ার জন্য নাম্বার কমাতে না পারি, এবং আবার আমার মেয়ের চাকরি হয়ে গেলে নাম্বার যেন বাড়াতে না পারি। আমার অযোগ্য জামাইকে চাকরি দেওয়ার জন্য আমি নাম্বার কমাতে না পারি, আবার আমার জামাইয়ের চাকরি হয়ে গেলে আমি যেন নাম্বার বাড়াই দিতে না পারি। এই সমস্ত অপকর্ম রোখার দায়িত্ব হলো এই 24-এর সৈনিকদেরকে, এবং আমরা যারা লড়াই করেছি আমাদেরকে। স্লোগান একটাই, 21-এর এবং 24-এর চেতনা, অন্যায় করব না, অন্যায় কাউকে করতে দেব না, তবে সেটি অবশ্যই হবে নিয়মতান্ত্রিক। দেখেন, গত 18টি বছর বাংলাদেশে অশ্রদ্ধার বাংলাদেশ তৈরি করা হয়েছিল। আবার নতুন করে কি সেই অশ্রদ্ধার বাংলাদেশে যাব? তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস স্যার, যিনি ক্ষুদ্র ঋণের জনক। আমি ইন্ডিয়াতে কলকাতা গেছিলাম একটা সামিতে, যখন মাইক্রো ক্রেডিটের কথা বললাম, ওনারা মাইক্রো ক্রেডিট শুনতে চান না, ওনারা ইউনূস স্যার সম্পর্কে শুনতে চান। সিটি অফ মাইক্রো ক্রেডিট বলা হয়, ক্যাপিটাল সিটি অফ দ্য মাইক্রো ক্রেডিট বলা হয় বাংলাদেশকে। সেই মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে 7 তলা লেবার কোড, আমি দেখতে গিয়েছিলাম, সেই লিফটটা বন্ধ করে রাখা হতো। উনি যেদিন ওনার ডেট থাকতো, এই বৃদ্ধ মানুষটিকে, মনের দিক থেকে যিনি চিরতরুণ কিন্তু বয়সে তো বৃদ্ধ, এই মানুষটিকে 7 তলা পর্যন্ত লিফটে উঠানো হতো, আবার লিফট বন্ধ করে যখন ওনার শুনানি হতো নিচে থেকে নামানো হতো। কত বড় অশ্রদ্ধার বাংলাদেশ হলে সারা বিশ্ব যার কাছে মাথা নত করে, সারা বিশ্ব যাকে শ্রদ্ধা করে, অসম্মান করা হয়েছে। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, টুপ করে পদ্মনদীর মধ্যে উনি ফেলে দেবেন। কতটা অশ্রদ্ধার বাংলাদেশ। আমার ছাত্র বন্ধুরা যখন ন্যায়ের কথা বলল, বাক স্বাধীনতার কথা বলল, তাদের অধিকার ফিরেছিল, তারা বললো আমরা ভিক্ষা চাই না, আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই। আমার কন্যা সন্তানরা যখন বললো কোনো নারী কোটা চাই না,
আমরা মেধার ভিত্তিতে আমাদের নারীর যোগ্যতা প্রমাণ করতে চাই। এই কথা যখন বলল তখন তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হলো। 24 তো এমনি এমনি হয়নি। এই যে অশ্রদ্ধার বাংলাদেশ, তাহলে আজকে কেন 24-এর 5ই আগস্টের পরে আমার শিক্ষককে রাস্তায় ফেলে রেখে, আমার সহকর্মী রাস্তায় ফেলে রেখে নিগৃহীত হতে হবে? তাহলে শ্রদ্ধার অশ্রদ্ধার পার্থক্যটা কোথায় গেল? ষড়যন্ত্রকারীরা কিন্তু ফনা তুলে বসে আছে। আমি শুধু এতটুকুই বলবো, সমস্ত অনৈক্য আমাদের সমস্ত চেতনাগুলোকে ধ্বংস করেছে। 52-র চেতনা ধ্বংস করেছে অনৈক্য। 69-এর চেতনা। জোয়া স্যারকে এখন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দিতে পারিনি, যিনি রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন যে গুলি আগে আমাকে করতে হবে, তারপরে আমার সন্তানদেরকে। এখন তো সেই প্রক্রিয়া দেখি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 16 তারিখে একজন অর্বাচীন মন্ত্রী বলেন ছাত্রলীগই যথেষ্ট আমার এই ছেলেমেয়েদেরকে দমন করার জন্য, পরের দিন যখন আমার কন্যা সহ সন্তানকে যখন নিগৃহীত করা হলো, কোথায় ছিল সেই প্রক্রিয়া? আমি তো জোহা স্যারকে খুঁজতে চাই, আমি তো রব্বানীকে খুঁজতে চাই না, আমি তো সেই ভাইস চ্যান্সেলরকে দেখতে চাই। আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছাত্রদের পাশে না দাঁড়িয়ে ওনার ভিসি ভবনে বসে উনি বিরিয়ানি খাচ্ছেন। রাতের অন্ধকারে রাষ্ট্রের পয়সায় বেতনভুক্ত একজন প্রতিমন্ত্রী সন্ত্রাসীদেরকে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করছেন রাজু ভাস্কর্যের সামনে। সব ইতিহাস আপনাদের জানা। সেই বাংলাদেশ থেকে যখন আমরা উদ্ধার হলাম, তখন আবারও যদি অশ্রদ্ধার বাংলাদেশ তৈরি করি, অসম্মানের বাংলাদেশ তৈরি করি, মেধাহীনদের বাংলাদেশ তৈরি করি, তাহলে বোধহয় আমাদের যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আমরা শুধু এতটুকু বলি, অন্তর্বর্তীকালীন সরকার যারা চেষ্টা করছেন একটি মেধাবীদের বাংলাদেশ তৈরি করার জন্য, অন্তর্বর্তীকালীন বাংলাদেশ তৈরি করার জন্য, আসুন আমরা সবাই ওনাকে সহযোগিতা করি। ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে এই দেশটি আমাদের। এই দেশটাকে ভালোবাসি এবং এই দেশটাকে ভালোবেসে যে সমস্ত সন্তানরা রক্ত দিয়ে এই দেশটাকে দ্বিতীয়বারের মতো আমাদেরকে উপহার দিলেন, এই কথা বলার সুযোগটা দিলেন, এই সাহসটা দিলেন, এই মর্যাদাটা দিলেন, তাদের সেই মর্যাদার যেন অমর্যাদা আমরা না করি। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের আত্মার শান্তি পাবে। তাদের যে চাওয়া মেধাবীদের বাংলাদেশ, সেই বাংলাদেশ তৈরি হবে এবং সেই যাত্রা হাজী দানেশের মতো একজন বরেণ্য ব্যক্তির নাম ধারণ করে যে বিশ্ববিদ্যালয় দেশে প্রতিষ্ঠিত, সেটা এখান থেকে শুরু হবে এবং এই ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার এবং এই শিক্ষক ছাত্রদের নেতৃত্বে শুরু হবে। সেই প্রত্যাশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আমাকে সম্মানিত করার জন্য আবারও ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ সমসাময়িক বিষয়ের উপরে জ্ঞান গর্ভমূলক এবং গভীর পর্যালোচনা করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা উপভোগ করছেন 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ আলোচনা সভা, 21-এর ধারাবাহিকতা জুলাই আগস্ট বিপ্লবের চেতনার উপর। এবার আমরা শুনব বিশেষ অতিথির বক্তব্য। বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত